উদ্ভিদের অসংখ্য বিল্ডিং ব্লক রয়েছে যা এর স্বাস্থ্যকর এবং সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন। এই পুষ্টিগুলি ব্যতীত গাছপালা তাদের সম্ভাবনাময় বৃদ্ধি করতে পারে না, ফলে কম ফলন সরবরাহ করে এবং দ্রুত রোগাক্রান্ত হয়ে পড়ে। আজকের আলোচ্য বিষয় হতে চলেছে উদ্ভিদকে সুস্থ রাখতে এবং ফুল ফলে ভরিয়ে রাখতে এমন একটি মুখ্য গাছের খাদ্যের ব্যাপারে। তাই অনুরোধ, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেষ অবধি দেখুন এবং দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি করে শেয়ার করুন জনস্বার্থে। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। উদ্ভিদকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে বা উদ্ভিদের গঠন কাঠামো ঠিক মতন রাখতে গেলে উদ্ভিদেরও খাদ্যের প্রয়োজন হয়। তো উদ্ভিদের মোট 16টি খাদ্য, 16টি খাদ্যকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রেন্ট আর দু নম্বর হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট। এই ম্যাক্রোনিউট্রেন্টটা হচ্ছে উদ্ভিদের মুখ্য খাবার বেশি পরিমাণে লাগে এবং মাইক্রোনিউট্রেন্টটা উদ্ভিদের কম পরিমাণ লাগে। এই ম্যাক্রোনিউট্রেন্টের 9টি খাদ্যের মধ্যে উদ্ভিদের মুখ্য খাদ্য হচ্ছে 3টে, যেটা হচ্ছে NPK। তো আজকে বন্ধুরা আমার আলোচ্য বিষয় NPK সার কাকে বলে, NPK কথার অর্থ কী, NPK সার কখন কোন সময় কী পরিমাণে প্রয়োগ করতে হয় এবং NPKর গুরুত্বপূর্ণ 5টি সার নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, আমাদের যেমন বেঁচে থাকতে গেলে, সুস্থভাবে বাঁচতে গেলে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের দরকার হয় এবং তার সাথে আমরা প্রয়োজন মতন অন্যান্য খাবার গ্রহণ করি আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য। উদ্ভিদের ক্ষেত্রেও সুস্থভাবে বাঁচতে গেলে প্রথম যে খাদ্যের দরকার হয় সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটাকে বলে NPK। এবারে কথা হচ্ছে NPK সারটা কী। NPK হলো একটা জটিল সার যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্যে 3টি প্রাথমিক পুষ্টির সমন্বয়ে গঠিত। এখন হচ্ছে এই NPKর মধ্যে N কথার অর্থটা কী, P কথার অর্থটা কী এবং K কথার অর্থটা কী। তো বন্ধুরা, N কথার অর্থ হচ্ছে নাইট্রোজেন, P কথার অর্থ হচ্ছে ফসফরাস এবং K কথার অর্থ হচ্ছে পটাশিয়াম। এবারে আসা যাক উদ্ভিদের জীবনচক্রে নাইট্রোজেন কী ভূমিকা পালন করে। নাইট্রোজেন ক্লোরোফিলের জন্য অত্যাবশ্যক, যা কিনা উদ্ভিদকে সালোক সংশ্লেষণ করতে সাহায্য করে। নাইট্রোজেন উদ্ভিদের সঞ্চয়ে শক্তি ব্যবহারের জন্য কার্যকারী ভূমিকা পালন করে। আর এই নাইট্রোজেনের জন্য গাছের বৃদ্ধি দ্রুত ঘটায়, গাছের পাতা ঘন সবুজ হয় এবং গাছ ঝোপালো হয়। এবারে আসা যাক এই নাইট্রোজেন সারের উৎস আমরা কোথা থেকে পাবো। আর যদি জৈবভাবে আমরা জোগাড় করি তাহলে হচ্ছে গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট বা পশুর রক্ত শুকনো করে বা ব্লাড উইন, এগুলো হচ্ছে নাইট্রোজেনের উৎস। আর যদি রাসায়নিকভাবে বা অজৈবভাবে আমরা ধরি তাহলে নাইট্রোজেনের উৎস হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট এবং 3 নম্বর হচ্ছে অ্যামোনিয়া। এবারে আসা যাক উদ্ভিদের জীবনচক্রে ফসফরাসের ভূমিকাটা। উদ্ভিদের শেকড়ের গঠনকে শক্ত করে, উদ্ভিদের শেকড় বৃদ্ধি করতে সাহায্য করে, ফুল বিকাশে সাহায্য করে এবং ডিএনএর একটি গুরুত্বপূর্ণ মৌল। আর জৈবভাবে ফসফরাসের উৎস আমরা পেতে পারি হাড়ের গুঁড়ো বা শিংকুচি থেকে। আর রাসায়নিক বা অজৈবভাবে আমরা ফসফরাসের উৎস পেয়ে থাকি ফসফেট শিলাকে প্রক্রিয়াজাত করে আমরা
ফসফেট সারটা আমরা বাজারে পেয়ে থাকি। এবারে বন্ধুরা চলে আসা যাক উদ্ভিদের জীবনচক্রে পটাশিয়ামের গুরুত্ব কতটা। উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পটাশিয়ামের অভাব হলে উদ্ভিদের ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, গাছে ফুল ফল আনতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এবারে আসা যাক পটাশিয়ামের জৈব উৎসটা কোথা থেকে আমরা পেতে পারি। না, কলার খোসার থেকে পেতে পারি, আর পেতে পারি কাঠের ছাই থেকে পটাশিয়ামের জৈব উৎসটা আমরা পেতে পারি। আর রাসায়নিকভাবে পেতে পারি বা অজৈবভাবে পেতে পারি এমওপি, মিউরেট অফ পটাশ অথবা এসওপি থেকে। এবারে বন্ধুরা এই এনপিকের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটেকে যখন আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করি তখন কি হয়, অনেক সময় আমরা হিসাবটা বুঝতে পারি না। তো এই হিসাবটা বোঝার জন্য বাজারে কি হচ্ছে, মিলিতভাবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামকে মিলিতভাবে আমাদের এনপিকের বিভিন্ন মান অনুযায়ী সার বাজারে বিক্রি হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি 19-19-19 বা 20-20-20 ব্যালেন্স এনপিকে, বা 10-26-26 এবং বা 0-0-50 ইত্যাদি ইত্যাদি প্রচুর এই নাম্বারে পাওয়া যায়। এই এখন কথা হচ্ছে এই নাম্বারটার অর্থটা কি। নাম্বারটা হচ্ছে ওই এনপিকের ঘনত্বটা কতটা পরিমাণে থাকে। এখন এনপিকে এটা আমরা জেনে গেছি, এবং কখন উদ্ভিদের নাইট্রোজেন প্রয়োজন লাগে সেটাও আমরা জানলাম, কখন উদ্ভিদের ফসফরাসের প্রয়োজন লাগে সেটাও আমরা জানলাম, কখন উদ্ভিদের পটাশিয়ামের প্রয়োজন লাগে সেটা আমরা জানলাম। এবারে সমস্যা হচ্ছে বন্ধুরা, এইটাকে ব্যালেন্সভাবে যারা বুঝে ঠিক মতন দিতে পারে, যে সময়ে যেটা দরকার। কোনো সময় দেখা যায় উদ্ভিদের নাইট্রোজেন দরকার লাগে এবং তার সঙ্গে ফসফরাসের দরকার লাগে, মানে পটাশিয়ামের লাগে না। মানে কি হচ্ছে, গাছটাকে বৃদ্ধি করছে, ঝোপালো করছে এবং গাছের গঠন কাঠামো শেকড়কে মজবুত করছে, যার জন্য ফসফরাস এবং নাইট্রোজেনের ভূমিকা। সেক্ষেত্রে দেখা যায় যে ওই নাম্বার, এনপিকে নাম্বারটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এন এবং পি রয়েছে এবং পটাশের ক্ষেত্রে 0 থাকছে। তো আমরা সেই সময় সেটাকে ব্যবহার করতে পারি। তো এরকমই 5টা এনপিকের বিশেষ সার সম্বন্ধে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং ওই 5টা সার দিলে পরে গাছের কি উপকার হবে এবং কখন কতটা মাত্রা দিতে হয়। তো বন্ধুরা প্রথমেই চলে আসে যাক ব্যালেন্স এনপিকে সম্বন্ধে। মানে যেটাকে আমরা বলতে পারি এনপিকে 19-19-19 বা 20-20-20। মানে ওই যে সংখ্যাটা 19-19-19, মানে প্রথমেই থাকে নাইট্রোজেন, মানে নাইট্রোজেন 19, ফসফরাস 19 এবং পটাশিয়াম 19। সিমিলারলি 20-20-20 মানে নাইট্রোজেনে 20, পটাশিয়ামও 20 এবং ফসফরাসও 20। এটাকে বলে ব্যালেন্স এনপিকে। এটা আমরা বাজারে পাই ওয়াটার সলিউবল হিসাবে, জলেতে দিলে গুলে যায় এবং এটা গাছে আমরা স্প্রেও করতে পারি বা গাছের মাটিতেও দিতে পারি। এবং এটা দিলে পরে দ্রুত গাছের কাজ হয়। এবং কোন কোন গাছে দেওয়া যেতে পারে, মোটামুটি সমস্ত ধরনের গাছেই দেওয়া যেতে পারে। বিশেষ করে ছোট গাছগুলোর ক্ষেত্রে এটা প্রয়োজন। গাছটা যখন আপনি রোপণ করছেন তার মাসখানেক পর থেকেই এই এনপিকে, ব্যালেন্স এনপিকেটাকে দিতে হয়। এবারে বলবেন পরিমাণটা কতটা পরিমাণে। না, যদি জলে দেন তাহলে 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলের মধ্যে গুলে ভালো করে মিশিয়ে গাছের পাতাতে স্প্রে করতে হবে। আর যদি বলেন যে মাটিতে দেবেন তাহলে সেক্ষেত্রে 4 থেকে 5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালোভাবে মিশিয়ে, কেন মিশে যাবে ওয়াটার সলিউবল, তারপরে গাছের টবের মাটিতে আপনারা এটাকে দিতে পারেন। এবারে আসছি এনপিকে 13-0-45। এই 13-0-45টা দেখেই বুঝতে পারছেন উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ সার।
এবং তার সাথে নাইট্রোজেন রয়েছে এবং আপনার ফসফরাস 0, কেন 13 নাইট্রোজেন 0 ফসফরাস এবং 45 হচ্ছে পটাশিয়াম। তার মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে গাছের শেকড় মজবুত করা বা গঠন কাঠামো মজবুত করার আর প্রয়োজন নেই। গাছ শক্ত সামর্থ্য হয়ে গেছে, গাছটার একটু সবুজ পাতা থাকবে, ঘন সবুজ হবে, আর কী হবে, পটাশিয়াম থাকবে। তার মানে এই সারটাকে ব্যবহার করার প্রয়োজন হয় কোন সময়টা না, যখন গাছেতে কুঁড়ি আসবে করছে, মানে ফুল আসার আগে এই সারটাকে প্রয়োগ করতে হবে। তাহলে ফুলের দ্রুত পাওয়া যাবে এবং ফুল ফলের আকার বৃদ্ধি পাবে। উপকারিতা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। ফলের বিকাশের পর্যায়ে উপযুক্ত এটা। ফল ঝরে পড়াটাকে কমায়, ফলের শেলফ লাইফ উন্নত করে এবং ফলের গুণগত মান বৃদ্ধি করে। কোন কোন গাছে দেওয়া যায়? সমস্ত রকম শাকসবজি, ফুল এবং ফলের গাছে এই সারটাকে প্রয়োগ করা যায়। এবারে কি পরিমাণে দিতে হবে না, 4 থেকে 5 গ্রাম 1 লিটার জলে গুলে এটাকে গাছের মাটিতে দেওয়া যেতে পারে। আর 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করা যেতে পারে। এবারে আসে যে বন্ধুরা 05234। তো এই 05234 দেখি আমরা বুঝতে পারছি এই সারটা কি ধরনের সার। মানে নাইট্রোজেন 0 হয়ে গেল, নাইট্রোজেন নেই, 52 রয়ে গেল হচ্ছে ফসফরাস এবং 34 রয়েছে পটাশিয়াম। মানে আমার যেখানে নাইট্রোজেন ব্যবহার করার প্রয়োজন নেই, মানে গাছ ঝোপালো হয়ে গেছে, গাছের পাতা সবুজ হয়ে গেছে, গাছ ঘন হয়ে গেছে, আমার এখন দরকার গাছের শেকড়টাকে মজবুত করা, গাছের শেকড় বৃদ্ধি করা এবং তার সাথে ফুল যাতে দ্রুত আসে তার সাহায্য করার জন্য এই সারটার প্রয়োজনে লাগে। তো কাজেই আমার এই নাম্বার দেখেই বোঝা যাচ্ছে, পরিষ্কার বুঝে নিতে পারছেন যে 05234 অর্থটা কি। নাইট্রোজেন 0 হয়ে গেল, 52 ভাগ দিয়ে দিচ্ছে আপনার ফসফেট জাতীয় সারের সাথে মেশানো হয়েছে, আর 34 থাকছে পটাশিয়াম। মানে ফুল ফোটার আগ পর্যন্ত এই সারটাকে ব্যবহার করতে হবে। এবারে কখন এই সারটাকে প্রয়োগ করতে হয়? ফুল ফোটার আগে প্রয়োগ করতে হবে এবং ফল সেট হয়ে যাওয়ার পরে প্রয়োগ করতে হবে এবং ফলের বৃদ্ধির জন্যে এটা প্রয়োগ করতে হবে, আর ফলকে পাকাতে সাহায্য করার জন্যে এই সারটা ব্যবহার করতে হবে। এবারে বন্ধুরা আসা যাক 13-40-13। তো আমরা বুঝতে পারছি নাইট্রোজেনের মাত্রা থাকবে, নাইট্রোজেনের ঘনত্ব থাকবে 13, ফসফরাসের ঘনত্ব থাকবে 40 এবং পটাশিয়ামের ঘনত্ব থাকবে 13। তার মানে এখানেও কিন্তু ফসফরাসের গুরুত্বটা বেশি প্রাধান্য পাচ্ছে, কারণ 40 থাকছে ঘনত্ব ফসফরাসের। এবারে দেখা যায় কি কাজে লাগে। উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশকে উদ্দীপিত করে, পুষ্টি শোষণ এবং ব্যবহার বাড়ায়, ফসলের ফলন এবং গুণগত মান বৃদ্ধি করে, উদ্ভিদের স্থিতিস্থাপকতা উন্নত করে, সমস্ত গাছের জন্যই উপযুক্ত, টমেটো, গোলমরিচ এবং শসা জাতীয় গাছের ফলের বিকাশের জন্য আদর্শ, গোলাপ, গাঁদা, জেরোনিয়াম ইত্যাদি ফুল গাছের জন্য উপযুক্ত, পালং শাক, লেটুস শাক ইত্যাদি সবজির জন্য উপকারী। 3 থেকে 5 গ্রাম 1 লিটার জলে গুলে মাটিতে দিতে হবে 15 থেকে 20 দিন অন্তর। এবারে বন্ধুরা আসি 12-61-0। এখানেও আমরা বুঝতে পারছি 12 মানে নাইট্রোজেন, 61 মানে ফসফরাস এবং পটাশিয়াম মাত্রাতে 0, মানে পটাশিয়ামকে সরিয়ে দিয়েছে, মানে নাইট্রোজেন রয়েছে এবং 61 হচ্ছে আপনার ফসফরাস এবং 0 হচ্ছে পটাশিয়াম। মানে আমরা এবারে বুঝতেই পারছি এখানে কিন্তু ফুল ফলের জন্য এই সারটা আমরা প্রয়োগ করব না। মানে আমরা গাছের হালকা সবুজ ভাব থাকবে, গাছ সবুজতা থাকবে এবং গাছ দ্রুত বিকাশ করবে, গাছ বড় হয়ে উঠেছে এবং গাছ যখন বড় হয়ে উঠেছে এবারে জল বৃষ্টি ঝড় হাওয়া হলে পরে গাছকে ভিত যদি শক্ত না, গাছটা ঝুঁকে যাবে, গাছ হেলে যাবে।
তো গাছের মূল বা শেকড়কে শক্ত করতে হবে, মূল বা শেকড়ের গঠন কাঠামোকে শক্ত রাখতে হবে। তার জন্যে এর ফসফরাসের মাত্রা 61 করেছে। তো এই সারটাকে তখনই আমরা প্রয়োগ করব যখন গাছটাকে সোজা নাইট্রোজেন দিয়ে আমরা দৃঢ় করে তুলেছি, গাছকে বৃদ্ধি করে তুলে পেরেছি, গাছের পাতা সবুজ বর্ণ এসে গেছে, গাছ বড় সড়ো হয়ে গেছে। এইবারে ওই গাছটাকে বাঁধন শক্ত করে ভিত মজবুত করবার জন্য শেকড় মজবুত করতে হবে, শেকড়ের দ্রুত বিস্তার ঘটাতে হবে, গাছের গঠন কাঠামো শক্ত করতে হবে। তার জন্য আমরা ফসফরাস 61 এর মধ্যে দিলাম। তো এইবারে পরিষ্কারভাবে জেনে নেওয়া যায় এটাকে কিভাবে কাজে লাগে। ফসলের প্রাথমিক পর্যায়ে শুরু থেকে ফুল আসার পূর্ব পর্যন্ত এই সারটাকে প্রয়োগ করা যেতে পারে। 5 থেকে 10 গ্রাম 1 লিটার জলে গুলে 30 থেকে 40 দিন ছাড়া গাছের পাতাতে এই সারটা স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনাদের এনপিকে সম্বন্ধে আমি বোঝাতে পেরেছি। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের সত্যি ভালো লাগে আর যদি মনে করেন আপনাদের কোনো না কোনো কাজে লাগবে, তাহলে প্লিজ আপনারা একটু লাইক করবেন, লাইক দেবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট থাকে, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন এর সম্বন্ধে। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জানাশোনা বন্ধুবান্ধব যারা আমার মতন ছাদপ্রেমী বা বাগানপ্রেমী, তাদের কাছে ভিডিওটাকে প্লিজ একটু বেশি করে শেয়ার করবেন। কেন, যারা জানে না তারাও কিন্তু এই ব্যাপারে জানতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি, তাদের কাছেও আমি অনুরোধ করব, তাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। আশা করি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।